পৃথিবীতে এমন কিছু রাজপ্রাসাদ রয়েছে যেগুলির মূল্য আমাদের অনেক দেশের সম্পূর্ণ জিডিপির চেয়েও বেশি। যেমন চীনের $70 বিলিয়ন সেই নিষিদ্ধ নগরী, যেখানে প্রায় 10,000 কক্ষ জুড়ে রাজত্ব করেছেন 24 জন সম্রাট, কিংবা ফ্রান্সের $50 বিলিয়ন মূল্যের ভার্সাই প্যালেস। এবং তার সেই কিংবদন্তি হলো অফ মিরর্স, যে মিরর বা আয়নার সামনে দিয়ে হাঁটলে মনে হবে দর্শকেরা কোনো তরল আলোর মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। এদের এই হাজার হাজার কক্ষ অমূল্য শিল্পকর্ম আর এমন কিছু রাজকীয় বিলাসিতা যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যায়। তাই আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে দামি রাজপ্রাসাদগুলি, যার প্রতিটি মূল্য শত শত কোটি ডলার। দ্য ফরবিডেন সিটি, বেইজিং। বেইজিংয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত সেই স্থাপত্য যাকে বিশ্বের রাজকীয় স্থাপত্যের মুকুট বলা হয়। আনুমানিক $70 বিলিয়ন বা প্রায় 7,000 কোটি ডলার মূল্যের এই স্থাপনাটি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদই নয়, বরং একে বলা হয়ে থাকে এটি মানুষের হাতে তৈরি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল একক স্থাপত্য কমপ্লেক্স। কিন্তু ফরবিডেন সিটির এই আকাশচুম্বী মূল্যের পেছনের আসল কারণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 600 বছরের বেশি সময় অতীতে, যখন মিং রাজবংশের রাজত্ব কাল ছিল। 1406 থেকে 1420 সালের মধ্যবর্তী সময় থেকে এই বিশাল সাম্রাজ্যের শুরু হয়। প্রায় 500 বছরের সুদীর্ঘ ইতিহাস জুড়ে 24 জন সম্রাটের রাজকীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ফরবিডেন সিটি। এর সাক্ষী হয়ে আছে রাজবংশগুলির উত্থান পতন, ক্ষমতার পালাবদল এবং মধ্যযুগীয় এক সাম্রাজ্য থেকে চীনের এক আধুনিক রাষ্ট্রের রূপান্তরের ইতিহাস। বর্তমানে এই ফরবিডেন সিটির মূল্য প্রায় $70 বিলিয়ন। 72 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল কমপ্লেক্সে রয়েছে 9,980টি ভবন এবং 9,999টি কক্ষ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কেবল স্বর্গেই 10,000টি কক্ষ থাকতে পারে। তাই সেই স্বর্গের প্রতি সম্মান রেখে এবং রাজকীয় পূর্ণতা বোঝাতে এখানে একটি কক্ষ কম রাখা হয়েছে। কিন্তু আসল চমক তো এখনো বাকি। এই প্রাসাদে সংরক্ষিত রত্নভাণ্ডারের মূল্য প্রায় $50 বিলিয়ন বেশি। একবার কল্পনা করুন, আপনি এমন সব হলরুম দিয়ে হেঁটে চলেছেন যার প্রতিটি ইঞ্চি মোড়ানো মহামূল্যবান সব নিদর্শনে, যেখানে কোটি কোটি টাকা মূল্যের জেট পাথরের অলংকারগুলি সাধারণ ঘর সজ্জার মতো সাজিয়ে রাখা হয়েছে। দেওয়াল জুড়ে ঝুলছে এমন সব রেশমি ট্যাপেস্ট্রি যা তৈরি করতে দক্ষ কারিগরদের লেগেছিল বছরের পর বছর। বর্তমানে প্যালেস মিউজিয়াম হিসেবে পরিচিত এই ফরবিডেন সিটিতে প্রতি বছর 14 থেকে 19 মিলিয়ন পর্যটক ভিড় জমান। পর্যটকের সংখ্যার বিচারে এটি আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি জাদুঘর। প্যালেস অফ ভার্সাই। প্যালেস অব ভার্সাই হল ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক রাজপ্রাসাদ। তবে ভার্সাই শুধু একটি দামি প্রাসাদ নয়, এটি ছিল সান কিং বা সূর্য রাজার 14 লুইয়ের নিরঙ্কুশ ক্ষমতার এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। রাজকীয় মহিমা প্রদর্শনে কোনো ব্যয় যে অতিরিক্ত নয়, এই বিশ্বাসের জীবন্ত সাক্ষী এই রাজপ্রাসাদ। তবে ভার্সাইয়ের শুরুর গল্পটি কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না। 1623 সালে রাজা ত্রয়োদশ লুই এখানে খুব সাধারণ একটি শিকার খুঁটি তৈরি করেছিল, কিন্তু তার পুত্র 14 লুই সেই সাদামাটা আস্তানাটিকে রূপান্তর করলেন এমন কিছুতে যা পৃথিবী আগে কখনো দেখেনি। 1661 সালে 14 লুই যখন পিতার শিকার কুটির সম্প্রসারণ শুরু করলেন, তিনি শুধু প্রাসাদ নির্মাণ করেছিলেন না, তিনি গড়ে তুলেছিলেন রাজনৈতিক নিয়ন্ত্রণের এক মোক্ষম হাতিয়ার। ভার্সাইয়ের এই রূপান্তরের বিশালতা সত্যি শ্বাসরুদ্ধকর। আজকের দিনের হিসেবে এই প্রাসাদ নির্মাণের খরচ হিসেব করলে দাঁড়ায় $50.7 বিলিয়ন। সম্পূর্ণ প্রাসাদটি বর্তমানে 63,154 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে রয়েছে 2,300টি কক্ষ। তবে আসল বিষয় লুকিয়ে আছে এই কক্ষগুলির নির্মাণ শৈলীতে। প্রাসাদের সবচেয়ে মূল্যবান রত্ন হল আয়না গ্যালারি। 73 মিটার দীর্ঘ এই হলঘরে 357টি আয়না সাজানো রয়েছে। ঠিক বিপরীত দিকের 17টি খিলান জানালা দিয়ে আসা আলো এই আয়নাগুলিতে প্রতিফলিত হয়ে এমন এক দৃশ্য তৈরি করে যে দর্শনার্থীরা মনে করে তারা যেন তরল আলোর মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। প্রাসাদের ভেতরে রয়েছে রয়্যাল অপেরা, যা এমন একটি থিয়েটার যার জটিল কাঠের কারুকাজ আর সোনার পাতে মোড়া এই অপেরা হাউস রাজকীয় বিলাসিতার আরেক উচ্চতা। বিশেষ করে রাজা এবং রানীর কক্ষগুলি অসংখ্য চিত্রকর্ম, ভাস্কর্য এবং ট্যাপেস্ট্রিতে সুসজ্জিত। এই কক্ষগুলি ইউরোপের সবচেয়ে রক্ষণশীল ও জাঁকজমকপূর্ণ রাজদরবারের দৈনন্দিন জীবনের গল্প বলে। আজ প্রতি বছর প্রায় 1.5 কোটি দর্শনার্থী ভার্সাই ভ্রমণে যান। টোকিও ইম্পেরিয়াল প্যালেস, জাপান। আমাদের যাত্রা এবার সূর্যোদয়ের দেশে, যেখানে প্রাচীন ঐতিহ্য মিলিত হয়েছে আধুনিক বাস্তবতার সাথে।
টোকিও ইম্পেরিয়াল প্রাসাদের আনুমানিক মূল্য 11.25 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই প্রাসাদের ইতিহাসের সূচনা হয় জাপানের সামন্ততান্ত্রিক যুগে, যখন এই জায়গাটি ছিল এডো ক্যাসেল বা এডো দুর্গ নামে পরিচিত। এখান থেকেই তোকুগাওয়া শোগুনরা দীর্ঘ 250 বছরেরও বেশি সময় ধরে জাপানকে শাসন করেছিল। এর নকশা করেছিলেন জাপানের অন্যতম শ্রেষ্ঠ স্থপতি জুনজো ইয়োশিমুরা। তার সামনে ছিল এক বিশাল চ্যালেঞ্জ, এমন এক স্থাপত্য তৈরি করা যা আধুনিকতাকে বরণ করে নেবে কিন্তু ঐতিহ্যকে সম্মান জানাবে। সম্রাটের বসবাসের ব্যক্তিগত স্থানগুলিতে আজও দেখা যায় ঐতিহ্যবাহী তাতামি মাদুর এবং কাঠের কারুকাজ করা ছাদ। এই ঘরগুলিতে প্রবেশ করলেই মনে হবে যেন সময় থমকে আছে কয়েক শতাব্দীর পেছনে কোনো অতীতে। অন্যদিকে পাবলিক স্পেসগুলিতে পশ্চিমা রীতির মেঝে এবং আসবাবপত্র ব্যবহার করে বিশ্বমঞ্চে জাপানের শক্তিশালী অবস্থানের জানান দেওয়া হয়েছে। তবে এই পুরো কমপ্লেক্সের সবচেয়ে বিস্ময়কর এবং দৃষ্টিনন্দন স্থাপনাটি হল টোকুগো মিউজিয়াম হল। 1964 থেকে 1966 সালের মধ্যে নির্মিত অষ্টভুজ আকৃতির এই ভবনটি রঙিন মোজাইক টাইলসে সাজানো। কেনজি ইমাইয়ের নকশা করা এই ভবনটি ছিল 60-এর দশকের জাপানের ঘুরে দাঁড়ানোর প্রতীক। এই প্রাসাদের মূল্য শুধু ভবনগুলিতে নয় বরং এর নিচের জমিতে। টোকিওর প্রাণকেন্দ্রে 1.15 বর্গ কিলোমিটার বিস্তৃত এক উদ্যানের মধ্যে অবস্থিত এই প্রাসাদ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জমিগুলির অন্যতম। 1993 সালে এই স্থাপত্যের সর্বশেষ অধ্যায় যুক্ত হয়, যখন স্থপতি শোজো উচি রাজপরিবারের ব্যক্তিগত বাসভবন ফুকি আগো প্যালেস নির্মাণ করেন। সম্রাটের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত এই ভবনটি আধুনিকতা এবং ঐতিহ্যের সমন্বয় তুলে ধরে, যা জাপানের অতীত ও ভবিষ্যৎকে একসঙ্গে ধারণ করে। বাকিংহাম প্যালেস। লন্ডনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা বাকিংহাম প্যালেস শুধু একটি প্রাসাদ নয়, এটি ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্যের জীবন্ত প্রতীক। এই প্রাসাদের গল্পের শুরুটা কিন্তু কোনো রাজার হাত ধরে হয়নি, বরং হয়েছিল এক অভিজাত ডিউকের উচ্চাকাঙ্ক্ষা থেকে। 1703 সালে ডিউক অফ বাকিংহামের জন্য মূলত বাকিংহাম হাউস নামে এটি তৈরি করা হয়েছিল। এর রূপান্তরের আসল অধ্যায়টি শুরু হয়েছিল 1761 সালে, যখন রাজা তৃতীয় জর্জ এটি তার স্ত্রী রানী শার্টলের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনে নেন। তখন এর নাম হয়েছিল কুইন্স হাউস। তাদের 15 জন সন্তানের মধ্যে 14 জনের জন্মই হয়েছিল এখানে। আর এভাবেই রাজপরিবারের জীবনের সাথে জড়িয়ে যায় এই ভবনের ইতিহাস। রাজা চতুর্থ জর্জ 1820-এর দশকে ব্রিটেনের অন্যতম বিখ্যাত স্থপতি জন ন্যাশকে দায়িত্ব দেন অসাধারণ কিছু সৃষ্টি করার জন্য। স্থপতি জন ন্যাশের লক্ষ্য ছিল এমন এক প্রাসাদ নির্মাণ করা যা ভার্সাইয়ের জৌলুসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আবার ব্রিটিশ গাম্ভীর্যকে অটুট রাখবে। কিন্তু এই প্রকল্প এতটাই ব্যয়বহুল ছিল যে এটি রাজকীয় কোষাগারকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল। শেষ পর্যন্ত ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ন্যাশকে বরখাস্ত করা হয়। অবশেষে 1837 সালে রানী ভিক্টোরিয়ার সময় এই প্রাসাদটি তার পূর্ণ মর্যাদা পায় এবং রাজপরিবারের সরকারি বাসভবনে পরিণত হয়। এই প্রাসাদে 775টি কক্ষ আছে, তার মধ্যে 19টি স্টেট রুম বা রাষ্ট্রীয় কক্ষ। এই কক্ষগুলি কেবল দৃষ্টিনন্দনই নয়, গত 2 দশক ধরে এই কক্ষগুলি ছিল রাজতন্ত্রের নানা নাটকীয় ঘটনার জীবন্ত মঞ্চ। প্রাসাদের থ্রোন রুম বা সিংহাসন কক্ষটি রাজকীয় আড়ম্বরে পরিপূর্ণ। এখানকার রাজকীয় চাঁদোয়া আর সিংহাসন রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে বর্তমান রাজা তৃতীয় চার্লস পর্যন্ত অনেকের অভিষেক অনুষ্ঠানের সাক্ষী। আরও আছে 55 গজ দীর্ঘ বিশাল পিকচার গ্যালারি। এখানে রেমব্র্যান্ড, ভ্যান ডাইক, রুবেন্স এবং ভার্মিয়ারের মতো কিংবদন্তি শিল্পীদের আঁকা মাস্টারপিসগুলি সংরক্ষিত রয়েছে প্রায় $12.6 বিলিয়ন মূল্যের এই রয়্যাল কালেকশনে। ইস্তানা নুরুল ইমান, ব্রুনাই। 1984 সালে $1.4 বিলিয়ন খরচে নির্মিত এই প্রাসাদটির বর্তমান আনুমানিক মূল্য প্রায় $3.4 বিলিয়ন বা $340 কোটি। বিশ্বের বৃহত্তম আবাসিক রাজপ্রাসাদ হিসাবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও অর্জন করেছে। তবে এর গুরুত্ব কেবল বিশাল আয়তনের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রাসাদটির নাম ইস্তানা নুরুল ইমান, যার অর্থ ইমান আর বিশ্বাসের আলোর প্রাসাদ। নামটি সার্থক কারণ এটি একই সাথে সুলতানের বাসস্থান এবং ব্রুনাইয়ের ইসলামী পরিচয়ের প্রতীক। প্রাসাদটির নকশা করেছিলেন ফিলিপিনো স্থপতি লিয়াড্রো ভি লোকসিন। তার সামনে ছিল এক অনন্য চ্যালেঞ্জ, কারণ এটি এমন একটি ভবন তৈরি করা যা ইসলামী এবং মালাই স্থাপত্যের ঐতিহ্যকে সম্মানিত করে। একই সাথে আধুনিক সুযোগ সুবিধা ও প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে। সোনার প্রলেপ দেওয়া গম্বুজ এবং নিখুঁত ইসলামী নকশা ব্রুনাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। অথচ এর ভেতরে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সব প্রযুক্তির ব্যবহার।
ইস্তানানুরুল ইমানের বিশালতা আপনার কল্পনাকেও হার মানায়। 1788টি কক্ষ এবং 2 লক্ষ বর্গমিটার আয়তন নিয়ে এই প্রাসাদটি ফ্রান্সের ভার্সাই এবং ভাটিকান উভয়ের সম্মিলিত আয়তনের চেয়েও অনেক বড়। তবে শুধু বিশালতাই নয়, এর প্রতিটি অংশের সূক্ষ্ম কারুকাজ দর্শকদের মুগ্ধ করে, যা প্রতিটি জায়গাকে করে তুলেছে অর্থবহ এবং অভিজাত। মার্বেল, খাঁটি স্বর্ণ এবং মূল্যবান পাথরের সমন্বয়ে তৈরি এই প্রাসাদের পরিবেশ বিশালতার এক নতুন সংজ্ঞা রচনা করে। তবে প্রাসাদের সবচেয়ে পবিত্র এবং আধ্যাত্মিক স্থান হলো এর মসজিদ। এখানে একসাথে 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এটি কেবল রাজপরিবারের ব্যক্তিগত উপাসনালয় নয়, বরং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। মসজিদের চূড়ায় থাকা স্বর্ণখচিত গম্বুজগুলি ব্রুনাইয়ের রাজধানীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায়, যা সুলতানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। প্রাসাদের গ্যারেজে 110টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এখানে বিশ্বের বিরল কাস্টম মেড গাড়ির একটি বিশাল সংগ্রহ রয়েছে, যার মধ্যে ফেরারি, বেন্টলি ও অন্যান্য গাড়িগুলি অন্তর্ভুক্ত, যা পৃথিবীর আর কোথাও নেই। তবে এর চেয়েও বিস্ময়কর হলো 200টি পোলো ঘোড়ার জন্য তৈরি বিশেষ আস্তাবল, যা সুলতানের খেলার প্রতি আগ্রহ ও প্রাণীদের প্রতি যত্নকে তুলে ধরে। রাতে প্রাসাদটিকে আলোকিত করে 564টি বিশাল ঝাড়বাতি এবং 51,000 বৈদ্যুতিক বাল্ব, যা এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা করে। ধর্মীয় উৎসব এবং রাষ্ট্রীয় উদযাপনের সময় এই প্রাসাদ আলোর বন্যায় ভেসে যায়, যা ব্রুনাইয়ের সমৃদ্ধি এবং সুলতানের সুশাসনের প্রতীক। এই ভিডিওতে দেখানো এই অসাধারণ স্থানগুলির মধ্যে আপনি কোন জায়গাটিতে যেতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।